হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম ব্যাক অ্যাগেন অ্যাজ আই প্রমিসড। আমি আজকে ধারাবাহিক যে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1 নিয়ে গত ক্লাসে কথা বলেছি। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 এবং কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আজকে কথা বলা হবে, যেগুলো আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা হতে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। আমরা রাইট ফর্ম অফ ভার্বের আজকে পার্ট 2তে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিন্স অ্যান্ড ফর। সিন্স অ্যান্ড ফর অর্থাৎ সিন্স এবং ফরের ব্যবহারটা কখন হয় এবং কোন টেন্সে হয়। ঠিক আছে, এটা নিয়ে একটু কথা বলি যে যদি যাবত কিংবা ধরে বোঝায়, বাংলা বাক্যে যদি যাবত কিংবা ধরে বোঝায় তখন বসে ফর, তাহলে ফরটা কখন হবে? যদি আমি যাবত কিংবা ধরে, যাবত বা ধরে এটা বুঝালে তখন হয় ফর। আর সিন্সটা হয় আপনার যখন থেকে বা হতে বুঝাই, থেকে বা হতে বুঝালে তখন হয় সিন্স। ওকে, যাবত বা ধরে বুঝালে তখন হবে ফর, আর থেকে বা হতে বুঝালে তখন হবে সিন্স। যেমন আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দেই, বলেন তো 2 ঘন্টা যাবত বা ধরে হয় নাকি 2 ঘন্টা থেকে বা হতে হয়? আমরা জানি 2 ঘন্টা যাবত কিংবা ধরে হয়, ঠিক না? তাহলে এখানে কি হবে? ফর 2 আওয়ার্স। ওকে, এখন বলেন আপনি 1 সপ্তাহ ধরে যাবত হয় নাকি 1 সপ্তাহ থেকে বা হতে হয়? 1 সপ্তাহ যাবত কিংবা 1 সপ্তাহ ধরে, ঠিক না? তাহলে হবে ফর এ উইক। ওকে, আমি যদি বলি আপনার 5 বছর ধরে বা যাবত, তাহলে কি হবে? ফর 5 ইয়ার্স। ঠিক আছে, তা আমি যদি বলি আপনার গত গত 10 দিন ধরে, ফর লাস্ট 10 ডেজ, ফর লাস্ট 10 ডেজ, অর্থাৎ যাবত বা ধরে মিললে বাংলা বাক্যের সাথে তাহলে হবে ফর। এখন আমি যদি বলি থেকে বা হতে, যেমন সকাল 7টা থেকে, তাহলে সিন্স 7 o'clock মর্নিং। ঠিক আছে, 7টা থেকে, তাহলে সিন্স মর্নিং, থেকে বা হতে বোঝাচ্ছে। 7টা ধরে হয় না, 7টা যাবত হয় না। তাহলে আমি যদি বলি সোমবার থেকে, সিন্স মানডে। ওকে, আমি যদি বলি জানুয়ারি থেকে, সিন্স জানুয়ারি। আমি যদি বলি 2011 সাল থেকে, তাহলে সিন্স 2011। ওকে, আমি তাহলে যদি আপনার থেকে বা হতে বোঝায় তখন হবে সিন্স, যাবত বা ধরে বোঝালে তখন হবে ফর। তখন কি হয়? ফর হয়। এটা হচ্ছে এজন্য এই যে যাবত বা ধরে, এটাকে ইংলিশে বলা হয় ডিউরেশন অফ টাইম। এটা একটা সময়ের ব্যাপ্তি, ডিউরেশন অফ টাইম, ইংলিশে বলে ডিউরেশন অফ টাইম। আবার এটা আরেকটা নাম হচ্ছে আপনার স্পেস অফ টাইম, স্পেস অফ টাইম। ওকে, ডিউরেশন অফ টাইম বা স্পেস অফ টাইম। ঠিক আছে, আর সিন্স এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম, মানে একটা সময়ের শুরু, এটা পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, আর আরেকটা নাম হচ্ছে এটার আপনার বিগিনিং অফ টাইম, মানে সময়ের শুরু, বিগিনিং অফ টাইম। এটাকে কেন ডিউরেশন অফ টাইম বলা হয়? দেখেন 2 ঘন্টা যাবত, 5 মাস ধরে, 1 সপ্তাহ যাবত, তাহলে এই জিনিসগুলো একটা সময়ের ব্যাপ্তি, ঠিক না? স্পেস অফ টাইম। ঠিক আছে, এই জন্য যাবত বা ধরে হবে ফর। আর সিন্স মানে সোমবার থেকে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের শুরু, এই জন্য এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম কিংবা বিগিনিং অফ টাইম, সময়ের শুরু। তাহলে এই আপনার যাবত বা ধরে বুঝালে তখন হবে ফর, থেকে বা হতে বুঝালে তখন হবে সিন্স। এখন এই ফর এবং সিন্স আসলে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি 2 ঘন্টা যাবত 10 দিন ধরে কেউ কোনো কাজ করছে এরকম ইন্ডিকেট করে, আসলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো অতীতকালে কোনো একটা কাজ আপনি শুরু করেছেন, সেটা বর্তমান পর্যন্ত চলমান, সেটাকে বলা হয় আপনার পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরেন আপনি কোনো একটা কাজ শুরু করেছেন আপনার গত 2015 সাল থেকে, সেই কাজটা এখনও চলমান, অর্থাৎ আজকে 2020 সাল, এখনও পর্যন্ত কাজটা চলছে, এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিংবা আপনি আজকে সকাল 7টা থেকে একটা কাজ শুরু করেছেন, এখন বিকেল 4টা বাজে, তাহলে এখনও পর্যন্ত কাজটা চলছে, এখনও শেষ হয় নাই, তাহলে এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরেন শনিবার থেকে আপনি একটা কাজ শুরু করেছেন, যে কাজটা এখনও চলতেছে, তাহলে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত বর্তমান চললে সেটাই হচ্ছে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখেন এই যে এখানে আই হ্যাভ বিন টেকিং ক্লাস, আমি ক্লাস নিচ্ছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত।
তাহলে ফর হবে, কারণ 2 ঘন্টা যাবত বা ধরে, এই জন্য ফর। তাহলে আই হ্যাভ বিন টেকিং, এটা কোন আই হ্যাভ বিন টেকিং, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ থেকে বিন থেকে ভার্বের 3 নম্বর ফর্ম হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 2 আওয়ার্স। আবার দেখেন আই হ্যাভ বিন টেকিং ক্লাস সিন্স মর্নিং, এই যে সকাল থেকে, সকাল ধরে হয় না, এই জন্য সিন্স হয়েছে। ওকে, তাহলে এটাও কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ফর এবং সিন্সের ব্যবহারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, এবং ফর হবে তখনই যদি যাবত বা ধরে বোঝায়, আর সিন্স হবে তখনই যদি থেকে বা হতে বোঝায়। এটা হচ্ছে ফর এবং সিন্সের একটা বেসিক কনসেপ্ট। এখন আমরা নেক্সট লেকচারে যাই, নেক্সট টপিকে, সেটা হচ্ছে আপনার সিন্সকে কেন্দ্র করে 3টা টেন্স হয়। সিন্স এর আগে পরে 3টে টেন্স হতে পারে। ওকে, এখন কোন কোন টেন্স হয় সেটা আমরা দেখব। যদি সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, দেখেন 5 years have passed since we meet। দেখেন মিটের 3টা ফর্ম হচ্ছে কিন্তু এরকম, MEET মিট, এটা হলো ভার্বের 1 নাম্বার ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। MET মিট, এটা হলো পাস্ট ফর্ম। আর এটা হলো MET মিট, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কোনটা হয়েছে? উই মিট। ঠিক আছে, এই যে উই মিট পাস্ট টেন্সি। ওকে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম না, টেন্স, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে B2টা হয়েছে, 2 নাম্বার ফর্মটা হয়েছে। দেখেন 5 years have passed, 5 বছর অতিবাহিত হয়েছে, সিন্স উই মিট, আমরা সাক্ষাৎ করেছিলাম। তাহলে সিন্সের আগেরটা যদি, আগের ক্লজটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখেন যদি সিন্সের আগেরটা যদি আপনার সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এই যে প্রেজেন্ট আই দিয়ে ইনডিফিনিট বুঝাইছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এর পরেরটা পাস্ট ইনডিফিনিট হতে পারে। অর্থাৎ সিন্সের এই দুইটা একই রকম। অর্থাৎ সিন্সের প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখেন এটো সেম, এই যে এটো সেম। ওকে, ঠিক আছে, তাহলে সিন্সের আগেরটা প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট হলে এর পরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু আপনার ইট ইজ অ্যাবাউট 5 years সিন্স উই মিট, মানে এখন প্রায় 5 বছর আমরা যে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এবার আসেন এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। ওকে, আই দিয়ে ইনডিফিনিট বুঝাইছি। তাহলে যদি আবার সিন্সের আগেরটা, এই যে সিন্সের আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর পরেরটা কিন্তু আর পাস্ট ইনডিফিনিট থাকে না, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। যেমন দেখেন উই হ্যাড মিট, এই যে হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এখন হয়েছে এই মিটটা। ওকে, তাহলে সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিন্সের আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। ওকে, FECT। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হচ্ছে সিন্সের 3টা বিষয়। তাহলে ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড মিট, আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে প্রায় 5 বছর হয়ে গেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আপনার সিন্স রিলেটেড যে 3টা রুলস, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, সিন্সের আগে পরে কোন ক্লজ হলে কোন টেন্সটা হবে সেটা নিয়ে অনেক পরীক্ষায় আসে। সো এই জিনিসটা একটু ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। তারপর আমরা দেখি ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম। যদি ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইমের পর সরাসরি ভার্ব থাকে সেটা হবে 2+ ভার্ব, ভার্বের 1 নাম্বার ফর্ম 2+ ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ। 2+ B1টাকে কি বলা হয়? টু গো, টু কাম, এগুলোকে ইনফিনিটিভ বলে। ওকে, যেমন দেখেন তাহলে ইট ইজ টাইম আছে, এই জন্য ইট ইজ টাইম স্টাডিং হবে না, টু স্টাডি। ইট ইজ টাইম টু স্টাডি হার্ড। এখনই সময়, আমাদের দেরি হয়ে গেছে অনেক, আমাদেরকে এখনই কঠোর পড়াশোনা শুরু করে দিতে হবে, এটা অর্থ হলো এরকম, মানে এটা এমফাসাইজ করে আর কি। এরপর আমরা যদি ইট ইজ টাইম এবং হাই টাইমের পর যদি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব দেখি, যদি সাবজেক্ট দেখি এরপরে, তাহলে এরপরটা ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি সাবজেক্ট থাকে, এখানে একটা টু পড়ে গেছে, এই টুটা হবে না আসলে এটা। আচ্ছা, ইট ইজ টাইম অথবা হাই টাইম, এই যে উই বসছে না,
সাবজেক্ট, যদি সাবজেক্ট বসে তাহলে এরপরে ভার্বের কত নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। তার মানে স্টাডিড ইজ এ B2, এটা কোন টেন্স? তাহলে উই স্টাডিড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ইজ টাইম অ্যান্ড হাই টাইমের মূল কনসেপ্টটা হলো যে ইট ইজ টাইম হাই টাইমের পরে দুইটা রুলস হতে পারে। যদি সরাসরি ভার্ব বসে সেটা হবে ইনফিনিটিভ 2 + B1, যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম। এটা হচ্ছে ইট ইজ টাইম এবং হাই টাইমের মূল মেইন গ্রামার। এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ক্যান নট অর কুড নট হেল্প এবং ক্যান নট এবং কুড নট বাট। যদি ক্যান নট হেল্প থাকে, এই যে হেল্পটা থাকে, তাহলে এরপরে ভার্বটা জিরান হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজিটা হলো জিরান। আর যদি ক্যান নট বাট কিংবা বা কুড নট বাট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, ভার্ব 1। ওকে, যেমন দেখেন আই ক্যান নট হেল্প, এই যে হেল্প আছে এই জন্য জিরান হয়ে গেছে। আই ক্যান নট হেল্প ডুইং দিস, আমি এটি না করে পারছি না। আসলে ক্যান নট হেল্প কুড নট বাট এটা তখনই বসে হয়েন যখন আই ক্যান নট স্টপ মাই সেলফ ডুইং সামথিং, আমি যখন নিজেকে কোনো কিছু থেকে কোনো কিছু করা থেকে বিরত করতে পারি না, তখন হয় এই ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট স্ট্রাকচারটা তখনই হয়। তাহলে আই ক্যান নট হেল্প ডুইং দিস মানে আমি এটি না করে পারি না, তার মানে আমি করেছি, এটা যে কাজটাকে করা থেকে আমি নিজেকে নিবৃত করতে পারি নাই। ওকে, তারপর হলো তাহলে আই ক্যান নট হেল্প, এই যে হেল্প থাকলে এরপর ভার্বটা আইএনজি হয়ে যাবে। ওকে, অর্থাৎ জিরান হবে। আর যদি ক্যান নট বাট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। দেখেন আই ক্যান নট বাট ডু দিস, আমি এটি না করে পারছি না, তাহলে ওখানে ছিল ডুইং, এখানে হয়ে গেছে ডু, কারণ এখানে ক্যান নট বাট আছে, বাটের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। ওকে, এটা হচ্ছে ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট রিলেটেড গ্রামাটিক্যাল রুল। এখন আমরা আরও কিছু ভার্ব দেখব, যে ভার্বগুলো আপনার থাকলে কোনো একটা সেন্টেন্সে সে ওয়ার্ডের পরের ভার্বটা জিরান হয় কিংবা ভার্ব প্লাস আইএনজি হয়। সেগুলো হলো ওর্থ, মাইন্ড, ফিল লাইক, বিয়ার, হোয়াইল। এই ওয়ার্ডগুলো যদি থাকে এরপর যদি কোনো একটা ভার্ব আসে সেই ভার্বটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ জিরান হবে, ওকে, যেমন দেখেন দ্য বুক ইজ ওর্থ রিডিং, অর্থাৎ বইটি পড়ার যোগ্য বা পড়ার উপযুক্ত। দেখেন এই যে ওর্থ আছে এই জন্য ভার্বটা আইএনজি হয়েছে। হোয়াইল সুইমিং, যখন সাঁতার কাটছিলাম, ঠিক আছে, হোয়াইল থাকলে এই যে হোয়াইল থাকলে এরপর ভার্বটা কিন্তু আইএনজি হয়ে যায়, এই যে আইএনজি হয়েছে। হোয়াইল সুইমিং আই স এ ক্রকোডাইল, যখন আমি সাঁতার কাটছিলাম তখন আমি একটা ক্রকোডাইল দেখছিলাম, মানে হচ্ছে একটা কুমির দেখেছিলাম। ওকে, তাহলে হোয়াইল থাকলে এরপর যদি কোনো একটা ভার্ব আসে সেই ভার্বটা কিন্তু আইএনজি হবে। আর ওর থাকলে এরপর যদি কোনো একটা ভার্ব থাকে সেই ভার্বটা তো আইএনজি যুক্ত হবে, অর্থাৎ জিরান হবে। ঠিক আছে, তারপর দেখেন এই যদি ফিল লাইক ভার্বটা থাকে, ফিল লাইক, আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ, অর্থাৎ আমার এখন বিচে যেতে ইচ্ছা করতেছে। দেখেন একটা হলো আই উড লাইক টু গো টু দ্য বিচ, মানে আমার বিচে যেতে ইচ্ছা করছে, সেটা মানে আমার এখনই ইচ্ছে করছে তা না। কিন্তু যদি আমি বলি আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ, আমার এখনই হচ্ছে আপনার বিচে যেতে ইচ্ছে করছে, এটা তখন এরকম সেন্স দেয় যে এখনই এই কাজটা আমার করতে মন চাচ্ছে। তাহলে আই ফিল লাইক যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়, আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ। ওকে, আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ, এই যে ফিল লাইকের পরে টু গো হয় না, গোয়িং হয়েছে, অর্থাৎ জিরান হয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখি যদি মাইন্ড এই শব্দটা থাকে, মাইন্ড, এই মাইন্ড শব্দটা থাকলেও এরপরে ভার্বটা আইএনজি হয়। দেখেন উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি কি দয়া করে 1 কাপ চা খাবেন, কিংবা আমি যদি আপনাকে 1 কাপ চা দিই আপনি কি মাইন্ড করবেন, এটা অর্থ হচ্ছে এরকম। তাহলে মাইন্ড থাকলে এরপরে যদি কোনো একটা ভার্ব আসে, উড ইউ মাইন্ড গোয়িং, উড ইউ মাইন্ড কামিং, উড ইউ মাইন্ড টেকিং, এভাবে আপনার ভার্বটা আইএনজি হবে। আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক coming, I feel like taking, okay, while swimming, while going, while coming, এভাবে ভার্বগুলো আইএনজি হবে। দ্য বুক ইজ worth reading, worth writing, ওকে, এভাবে আপনাকে এরপরে ভার্বগুলো আইএনজি হবে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে দেখেন এরপরে যে ওয়ার্ডগুলো বসবে সেটা জিরান হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। এখন আমরা দেখি যে কিছু ফ্রেজ আছে যেই ফ্রেজগুলোর শেষে টু আছে। দেখেন উইথ এ বিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টম টু, বি ইউজ টু, এই সকল আপনার ফ্রেজগুলোর পরে যদি কোনো একটা ভার্ব আসে সে ভার্বটা কিন্তু আইএনজি হবে, সে ভার্বটা আইএনজি হবে। যেমন দেখেন এই যে লুক ফরওয়ার্ডটা মানে অধীর আগ্রহে বসে থাকে, এখন টু থাকলে ভার্বের বেস ফর্ম হয় না, কিন্তু হয়েছে কারণ আসলে এই টুটা ইনফিনিটিভের টু না, এটা লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে পুরোটা একটা ফ্রেজ। তাহলে এই লুক ফরওয়ার্ড টু ফ্রেজের পর যদি কোনো একটা ভার্ব আসে সেটা কিন্তু আইএনজি হবে। দেখেন এই জন্য আই লুক ফরওয়ার্ড টু সি না হয়ে টু সিইং হয়ে গেছে। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমাকে দেখার অধীর আগ্রহে বসে আছি, এটার অর্থ। ঠিক আছে, তারপর হচ্ছে
হি ইজ স্টাডিং হার্ড, সে কঠোর পড়াশোনা করছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে, উইথ অ্যান আই টু সেম অর্থ, এটা উইথ এ ভিউ টু অ্যান্ড উইথ অ্যান আই টু সেম অর্থ, মানে এই অভিপ্রায় এই উদ্দেশ্য নিয়ে। তাহলে হি স্টাডিং হার্ড, সে কঠোর পড়াশোনা করছে, উইথ এ ভিউ টু পাসিং ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করার অভিপ্রায়ে উদ্দেশ্যে সে কঠোর পড়াশোনা করছে। তাহলে পাস হয়েছে না পাসিং হয়েছে? দেখেন টু থাকলে কিন্তু বি ওয়ান হওয়ার কথা, পাস হওয়ার কথা, কিন্তু এটা আসলে ওই ইনফিনিটিভের টু না, এটা হচ্ছে উইথ এ ভিউ টু টু। ওকে, তাহলে এরকম এই ফ্রেজগুলো যদি থাকে এরপরে ভার্বটা কি হবে? আইএনজি হবে। যেমন দে আর অ্যাকাস্টম টু, এই যে বি মানে কিন্তু এখানে পাঁচটা ভার্ব, কই এই যে বি মানে পাঁচটা ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার। ওকে, এখানেও বি মানে পাঁচটা ভার্ব, অর্থাৎ এম অ্যাকাস্টম টু, ইজ অ্যাকাস্টম টু, আর অ্যাকাস্টম টু, ওয়াজ অ্যাকাস্টম টু, ওয়ার অ্যাকাস্টম টু, যদি এরকম থাকে তাহলে এরপরে টু থাকা সত্ত্বেও ভার্বটা কি হবে? আইএনজি হবে। দেখেন ওয়াচিং, দে আর অ্যাকাস্টম টু ওয়াচিং মুভি, তারা মুভি দেখতে অভ্যস্ত হচ্ছে, তারা মুভি দেখতে অভ্যস্ত হচ্ছে, দে আর অ্যাকাস্টম টু। তাহলে টু থাকা সত্ত্বেও ভার্বটা কি হয়েছে? আইএনজি হয়েছে, কারণ এটা ইনফিনিটিভের টু না, এটা বি অ্যাকাস্টম টু ফ্রেজ স্টাডি টু, এই জন্য এরপরে ভার্বগুলো জিরান হবে। এটা হচ্ছে আপনার মানে এই ফ্রেজগুলো যদি আপনি দেখেন এরপরে ভার্ব থাকলে সেই ভার্বটাকে আপনি আইএনজি করে দিবেন, অর্থাৎ জিরান করে দিবেন। সো ভিউয়ার্স, আজকের লেকচারে আমি কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হয়, সেই সকল কিছু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলেছি। পরবর্তী লেকচারে আমি রাইট ফর্ম অফ ভার্বের আরও কিছু ইম্পর্ট্যান্ট রুল নিয়ে কথা বলবো। সেই গ্রামাটিক্যাল রুলসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, দেখার অনুরোধ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।